বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিয় প্রতিষ্ঠান কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি। হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে স্বাগতম অর্থনীতি ক্লাসে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এখনই ক্লাসটি শেয়ার করে নাও, যাতে করে তারা ক্লাসটি করতে পারে। আমি তোমাদের সাথে পড়ছিলাম বা পড়াচ্ছিলাম অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়। আজকে এর তৃতীয় ক্লাস, ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি, ঠিক আছে? এটি চিহ্নিত করুন। তারপরের ক্লাসে আমরা পড়েছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এর গুরুত্ব ও তাৎপর্য। আর আজকে আমরা পড়ব মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় যে আমরা পড়ব, এই কর্মপর্যায় পড়ার আগে আমাদের আমরা প্রথম ক্লাসটা একটু মনে করে নেই যে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও তোমাদের সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, এটি একটি বিষয়। আচ্ছা, আর প্রত্যেকের কলেজের নাম দিবে। কলেজের নাম দিলে আমরা বুঝতে পারবো তোমরা বাংলাদেশের কোন প্রান্ত থেকে জয়েন করছো। প্রথম দিকে কিন্তু অনেকেই দাওনি, আমি প্রতিদিন এই কথাটি বলি, তোমরা সবাই তোমার কলেজের নামটি লিখবে, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আমরা তাহলে আমাদের পাঠে চলে যাই। আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রথম অধ্যায়ে প্রথম চ্যাপ্টারে বা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত, এবং এই সীমিত সম্পদের রয়েছে বিকল্প ব্যবহার, অর্থাৎ একরকম ব্যবহার করলে আরেক রকম ব্যবহার করা যায় না। এবং এই কারণেই আমাদেরকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি আমরা সেক্ষেত্রে চিহ্নিত করতে পেরেছি যে আমাদের এই সীমিত সম্পদ, বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গিয়ে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রথমেই দাঁড়ায় দুইটি। একটি হচ্ছে দুষ্প্রাপ্যতা, আরেকটি হচ্ছে নির্বাচন। দুষ্প্রাপ্যতা বলতে আমরা বলেছিলাম যে অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ যদি পর্যাপ্ত না থাকে, তাহলেই আমরা তাকে বলি সম্পদের দুষ্প্রাপ্যতা। অর্থাৎ জিনিসটি দুষ্প্রাপ্য তা নয়, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নয়, এটিকে বোঝায় দুষ্প্রাপ্যতা। আচ্ছা, এরপর নির্বাচনজনিত সমস্যাটি ছিল এরকম যে আমাদের তো অনেক অভাব, সেই কারণে আমাদেরকে অভাবগুলোকে গুরুত্ব অনুসারে বাছাই করতে হয়েছে, কোনটি 1 নাম্বার, কোনটি 2 নাম্বার, কোনটি 3 নাম্বার। এবং আমাদের সম্পদের যেহেতু রয়েছে বিকল্প ব্যবহার, তাই আমাদেরকে আবার সম্পদের এই বিকল্প ব্যবহারের কারণে অভাবগুলোর গুরুত্ব অনুসারে আমাদেরকে বাছাই করতে হয়েছে কোন অভাব পূরণের জন্য কতটুকু সম্পদ ব্যয় করব, কোন অভাব পূরণের জন্য 1 নাম্বারের জন্য 2 নাম্বারের জন্য কতটুকু করে সম্পদ ব্যয় করব। এটি ছিল আমাদের নির্বাচনজনিত সমস্যা। এবং এই নির্বাচনজনিত সমস্যা পল স্যামুয়েলসন বলেছেন 3টি: কি কি দ্রব্য কতটুকু উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, এবং কার জন্য উৎপাদন করতে হবে। এই ছিল আমাদের প্রথম ক্লাসের মেইন পড়া। এখন এই মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্মপর্যায় আমরা দেখব, ঠিক আছে? এই কর্মপর্যায় কথাটি কেন আসলো? কারণ আমরা দেখেছি বা লক্ষ্য করে থাকি যে সৃষ্টির আদিকাল থেকেই মানুষ তার এই মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই যে দুষ্প্রাপ্যতা, নির্বাচনজনিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধানের জন্য সৃষ্টির আদিকাল থেকে মানুষ প্রচেষ্টা
চালিয়ে আসছে। এবং এই যে চালিয়ে আসছে সৃষ্টির আদিকাল থেকে, এটি দেখা গেছে যে এই কর্মস্পৃহা এবং এই কর্মকৌশল যুগে যুগে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এবং এই কারণে এই সমস্ত কর্মকৌশল বা কর্মস্পৃহাকে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যে আমাদের যে কর্মস্পৃহা বা আমাদের কর্মকৌশল, এটিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে উৎপাদন, তারপরে হচ্ছে বিনিময়, তারপরে হচ্ছে বন্টন এবং তারপরে হচ্ছে ভোগ, ঠিক আছে। এখন প্রথমেই আমরা দেখব উৎপাদন বলতে কি বোঝায়, আর উৎপাদনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে উৎপাদনের কি ভূমিকা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা বলবো যে যতগুলো কর্মপর্যায় রয়েছে তার ভিতরে সর্বপ্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে উৎপাদন। হ্যাঁ, আচ্ছা, প্রাত্যহিক জীবনে আমরা অনেক জিনিসের অভাব অনুভব করি, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো সবই আমরা কি করি, আমরা এগুলোর অভাব অনুভব করি এবং সেই অনুযায়ী আমাদেরকে উৎপাদন কাজ চালিয়ে যেতে হয়। এখন এই উৎপাদন কাকে বলে? উৎপাদন বলতে বোঝায় যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ রয়েছে সেই সম্পদকে ব্যবহার উপযোগী গড়ে তোলার নামই হলো উৎপাদন। অর্থাৎ এখানে আমি লিখে রেখেছি, দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদের উপযোগের পরিবর্তন করে, এক একটা জিনিসের এক এক রকম উপযোগ ছিল প্রকৃতি প্রদত্ত জিনিসের, সেইটিকে আমরা কি করছি, একটু মডিফাই করছি, চেঞ্জ করছি, ঠিক আছে, করে আমরা আমাদের ব্যবহার উপযোগী করে তুলছি। যেমন দেখো, মাটির নিচে যে গ্যাস রয়েছে সেই গ্যাসকে কি ডাইরেক্ট আমরা রান্না করতে পারছি? নো, সেখানে আমরা কি করছি, সেটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলছি। তাহলে এটা হলো স্থানগত উপযোগ। আবার সময়গত উপযোগ, যে শীতকালের তরিতরকারি আমরা সেইগুলোকে সংরক্ষণ করে যখন আমাদের সেই তরকারিগুলোর সিজন না, সেখানে সেই সময় আমরা ব্যবহার করছি, এটিকে আমরা সময়গত উপযোগ বলবো। তারপরে রূপগত উপযোগ, যেমন একটা জিনিস একটা রূপে ছিল, যেমন তুলাকে আমরা কি করছি, তুলা ইটসেলফ আমরা এটাকে ব্যবহার করছি। আবার তুলা দিয়ে আমরা সুতা বানাচ্ছি, সুতাকে ব্যবহার করছি। আবার আমরা কি করছি, সুতা দিয়ে কাপড় বুনছি, সেই কাপড় আবার ব্যবহার করছি। তাহলে একই জিনিসের আমরা 3টি রূপে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এইগুলো, এই যে ব্যবহার উপযোগী করে গড়ে তুলছি, এই কাজটিকে বলা হচ্ছে উৎপাদন। তাহলে এই উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা জানি যে মানুষের অভাব পূরণ করার জন্য উৎপাদনের একটি বিরাট ভূমিকা রয়েছে। সেই কারণে যত বেশি উৎপাদন করা যায় তত বেশি মানুষের অভাব পূরণ করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এবং এই কারণে এই সমস্যাটিকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিশ্লেষণ করেছি, যে একটি দেশ তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে যদি সে এক্স দ্রব্য বানাতে চায়, শুধু এক্স বানাতে চায়, তাহলে অভিপরিমাণ এক্স, অথবা যদি শুধু ওয়াই দ্রব্য বানাতে চায় তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য বানাতে পারে, অথবা যদি এক্স ও ওয়াই এর কম্বিনেশন বানাতে চায়, যে আমি কিছু এক্স কিছু ওয়াই, অথবা সমপরিমাণ এক্স সমপরিমাণ ওয়াই, তাহলে এদিকের কোনো বিন্দু নির্বাচন করে সে উৎপাদন কাজ চালিয়ে যাবে। এই হলো উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমেই আমরা যেমন সমস্যা চিহ্নিত করেছিলাম, আবার সমাধানও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেই আমরা সমাধানের পথেও আগাতে পারবো বা আমরা করেই যাচ্ছি। প্রতিটি সমাজ প্রতিনিয়ত এই কাজটি করছে। এরপরে রয়েছে বিনিময়। বিনিময় বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকেই কিন্তু সবাই নিজের সব প্রয়োজন মেটানোর জন্য সব কিছু উৎপাদন করতে পারি না। যেমন দেখো, একজন ডাক্তার, সে শুধু ডাক্তারি কাজটি করে, ডাক্তারি পেশাটি সে কাজটা করে যায়, উকিল ওকালতি কাজ করে যায়, ঠিক আছে। একজন ড্রাইভার, সে শুধু গাড়িই চালায়, হ্যাঁ। শিক্ষক শুধু শিক্ষকতাই করছে, কিন্তু তার কিন্তু দরকার খাদ্যের, তার দরকার বস্ত্রের, তার দরকার বাসস্থানের, হ্যাঁ, এরকম অনেক জিনিসের তার দরকার রয়েছে। সেই জিনিসগুলো সে কি করে, প্রথমে সে নিজের যেইটি পারে, নিজে যেই কাজটি পারে সেই কাজটিকে সে অন্যের সাথে বিনিময় করে। প্রাচীনকালে দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিময় করা হতো, কিন্তু অর্থ আবিষ্কারের মাধ্যমে
এখন কি হয়েছে, মানুষ বিনিময় করছে, আগে নিজের কাজটিকে অর্থের মাধ্যমে অর্থের সাথে বিনিময় করছে, করে সেই অর্থ দিয়ে সে তার প্রয়োজনীয় জিনিস যার কাছে দরকার তার সাথে থেকে আবার বিনিময় করে নিচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে যে দ্রব্য বা সেবার মালিকানা কোনো নির্দিষ্ট অনুপাতে পরস্পরের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়াকেই বলা হয় বিনিময়। আবার বলছি, দ্রব্য বা সেবার মালিকানা কোনো নির্দিষ্ট অনুপাতে, অর্থাৎ কতটুকু ধানের সাথে কতটুকু গোশত তুমি বিনিময় করবে, অথবা কতটুকু তুলার সাথে তুমি কতটা মাছ তুমি বিনিময় করবে। তাহলে এই জিনিসগুলো এখন সহজ হয়েছে, অর্থের মাধ্যমে আমরা এটার পরিমাপটা করতে পারছি, কিন্তু এই বিনিময়ের একটি অনুপাত রয়েছে। অনুপাতে পরস্পরের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়াকেই আমরা বিনিময় বলবো। তাহলে বিনিময়ের মাধ্যমে আমরা কি করছি, আমরা আমাদের যেটি পারি সেটি বেশি করে উৎপাদন করছি এবং অন্যের সাথে সেই জিনিসটি বিনিময় করছি। যেটি আমরা একজন ব্যক্তির বেলায় দেখি, তেমনি সমাজের বেলায়ও দেখি, তেমনি রাষ্ট্রের বেলায়ও দেখি। যেমন আমরা যদি এখানে একটি চিত্র ব্যবহার করেছি, এখানেও আমরা দুটি উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করেছি, যে এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, যা এ দেশের পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে দেখা যাচ্ছে এ দেশ 20 মণ ধান যদি উৎপাদন করতে পারে, তাহলে অথবা সে 50 মণ পাট উৎপাদন করতে পারে, তাহলে সে যদি পাট বেশি পারে তাহলে পাট সে বেশি উৎপাদন করবে। অপরদিকে বি দেশের পিপিসি দেখে আমরা বুঝতে পারছি যে বি দেশ 50 মণ ধান উৎপাদন করতে পারে অথবা 20 মণ পাট উৎপাদন করতে পারে। তাহলে এই দুটি দেশ নিজেদের মধ্যে কি করবে, একটি চুক্তি করবে যে সে বেশি করে পাট উৎপাদন করবে এবং সে বেশি করে ধান উৎপাদন করবে, করে তারা দুই দেশের ভিতরে বিনিময় করবে এবং তাদের ধান এবং পাটের সমস্যার বা তাদের চাহিদা পূরণ করবে। এইভাবে করে বিনিময়ের মাধ্যমে মানুষ কি করবে, তার যে কর্মপর্যায়, 4টি কর্মপর্যায়ের দ্বিতীয় পর্যায় হচ্ছে এই বিনিময়ের মাধ্যমে তারা তাদের প্রয়োজন মেটাবে। এর পরে রয়েছে যেটি, সেটি হলো বন্টন। ঠিক আছে, আচ্ছা, বন্টন বলতে কি বোঝায় দেখো, একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার সুষ্ঠু অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে সুষ্ঠু বন্টন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বন্টন ব্যবস্থা সুষ্ঠু না হয় তাহলে ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। সেই কারণে সুষ্ঠু বন্টন ব্যবস্থা একটি দেশে অবশ্যই চালু থাকতে হবে বা সেটির ব্যবস্থা করতে হবে। কেননা উৎপাদিত দ্রব্য কোন নীতিতে বন্টন করা হবে সেটি প্রত্যেকটি রাষ্ট্রের সরকার সেটি নির্ধারণ করে নিতেই হবে, এবং উৎপাদন এবং বিনিময়ের মাধ্যমেই মানুষ তার সকল সমস্যার সমাধান করতে পারে না, সেক্ষেত্রে বন্টন ব্যবস্থা অত্যন্ত জরুরি। ঠিক আছে, এই বন্টন ব্যবস্থাটি কিভাবে সুষম হবে বা কিভাবে কল্যাণজনক হবে সেটিকে আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে, দেখো এখানে আমরা মনে করে নিচ্ছি সমাজে দুইজন ব্যক্তি রয়েছে, এ ও বি ব্যক্তি। এ ব্যক্তি আর ওদিকে বসে আছে বি ব্যক্তি। এখন এই দুই ব্যক্তির ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, আবার বি ব্যক্তিরও ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ আমরা এখানে ড্র করেছি। দেখো এখানে ও এক্স এবং ও ওয়াই অক্ষে এ ব্যক্তির এক্স এবং ওয়াই দ্রব্য পরিমাপ করছি, আবার ও এক্স 1 এবং ও ওয়াই 1 অক্ষে বি ব্যক্তির এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য পরিমাপ করছি। এখন এই যে তাদেরকে এক্স এবং ওয়াই দ্রব্য বন্টন করে দিব, এই বন্টন পেয়ে এ ব্যক্তি কতটুকু তৃপ্তি পাচ্ছে বা কতটুকু উপযোগ পাচ্ছে সেটি প্রকাশ করার জন্য আমরা একটি রেখার ব্যবহার করেছি। সেই রেখাটির নাম হলো নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, এই যে A1 দেখো তোমরা, A1 হলো একটি নিরপেক্ষ রেখা এবং A2 আরেকটি নিরপেক্ষ রেখা। এই A1 এবং A2 হচ্ছে এ ব্যক্তির নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখার অর্থটা কি? নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখার প্রত্যেকটি বিন্দুতে কোনো একজন ব্যক্তি সমপরিমাণ তৃপ্তি
প্রকাশ পায়। অর্থাৎ এই বিন্দুতে যদি তাকে এক্স এবং ওয়াই বন্টন করে দেওয়া হয় তাহলে সে এতটুকু ওয়াই পাবে, এতটুকু এক্স পাবে, পেলে সে যতটুকু তৃপ্তি পাবে এই বিন্দুতেও সে ওয়াই কমলো কিন্তু এক্স বাড়লো, ফলে তার এই বিন্দুতেও সেই একই পরিমাণ তৃপ্তি পায়। যদি আমরা টাকার মাধ্যমে তুলনা করি যে এই বিন্দুতে যদি সে 10 টাকার সমান উপযোগ পায় তাহলে এই বিন্দুতেও সে 10 টাকার সমান উপযোগ পায়। অর্থাৎ A1 নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতেই সে 10 টাকার সমান উপযোগ পায় এবং এই কারণেই এই রেখাটির নাম কি? নিরপেক্ষ রেখা। অর্থাৎ এই রেখার প্রত্যেকটি বিন্দুতেই সে নিরপেক্ষ, তার কোনো বক্তব্য নেই যে আমি এটা থেকে বেশি পাচ্ছি সুতরাং আমি এটা নিব না, এটা নিব না। প্রত্যেকটি বিন্দুতে সে সমপরিমাণ তৃপ্তি পাচ্ছে এবং উচ্চতর নিরপেক্ষ রেখা অর্থাৎ A1 এর চাইতে A2 একটু উপরে অবস্থান করছে, সুতরাং এই A2 নিরপেক্ষ রেখায় সে অবশ্যই বেশি তৃপ্তি পায়। অর্থাৎ সেখানে সে বেশি এক্স বেশি ওয়াই পাচ্ছে। একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে এই বিন্দুতে এতটা ওয়াই এতটা এক্স, কিন্তু এখানে ছিল এতটুকু ওয়াই এতটুকু এক্স, তাহলে এখান থেকে এখানে অবশ্যই বেশি এক্স এবং বেশি ওয়াই সে পাচ্ছে, ফলে সে তৃপ্তিও বেশি পাবে বলে আমরা ধরে নিব। ঠিক তেমনিভাবে বি ব্যক্তিরও নিরপেক্ষ রেখা হলো B1। ঠিক আছে, ওই দিক থেকে যেহেতু সে আসছে সুতরাং এটাকে আমরা এইভাবে উত্তলভাবে আঁকবো, B1 নিরপেক্ষ রেখা। এখন এই A1 এবং B1 নিরপেক্ষ রেখা এই E0 বিন্দুতে তারা পরস্পরকে মিলিত হয়েছে। এখানে A1 অর্থাৎ এ ব্যক্তি যতটুকু তৃপ্তি পাচ্ছে এই ছেদবিন্দুটাতে বি ব্যক্তিও ঠিক ততটুকুই তৃপ্তি পাচ্ছে। এখন কথা হলো এই E0 বিন্দু থেকে আমরা লক্ষ্য করব যে E1 বিন্দুতে তারা যে টাচ করছে সেখানে দেখা যাচ্ছে যে এ ব্যক্তি বেশি পাচ্ছে কিন্তু বি ব্যক্তি কিন্তু সেখানে B1 নিরপেক্ষ রেখা, সুতরাং সে কিন্তু একটু এখানে কম পাচ্ছে। ঠিক আছে, বি ব্যক্তি একটু আগের মতোই পাচ্ছে, কম পাচ্ছে বলতে এখানে আমরা বলতে চাচ্ছি যে যেহেতু সে B1 নিরপেক্ষ রেখায় অবস্থান করছে সুতরাং এই রেখার প্রত্যেকটি বিন্দুতে তো সে সমপরিমাণ পাচ্ছে। সে যদি এখানে 10 টাকার সমানই পায় তাহলে B1 ব্যক্তি, তাহলে সে 10 টাকার সমান পেল, কিন্তু এ ব্যক্তি তো A2 নিরপেক্ষ রেখায় চলে গেল E1 বিন্দুতে। সুতরাং আমরা বলতে পারি যে বি ব্যক্তি একই অবস্থায় রয়েছে বা তার তৃপ্তির পরিমাণ একই থাকা সত্ত্বেও এ ব্যক্তির তৃপ্তি বেড়েছে E1 বিন্দুতে। আবার বলছি, E0 বিন্দুতে এ ব্যক্তি A1 নিরপেক্ষ রেখায় ধরে নিলাম 10 টাকার সমান উপযোগ পায়, আবার বি ব্যক্তি B1 নিরপেক্ষ রেখায়, তার মানে সেও 10 টাকার সমান উপযোগ পায়। এখন আমরা যদি A2 নিরপেক্ষ রেখায় যাই, এইখানে একটা টাচ পয়েন্ট বা স্পর্শবিন্দু রয়েছে E1, এখানে দেখা যাচ্ছে এ ব্যক্তি A2 নিরপেক্ষ রেখায় পৌঁছে গেছে কিন্তু বি ব্যক্তি B1 নিরপেক্ষ রেখায় অবস্থান করছে। সুতরাং বি ব্যক্তি আগে যা পেত উপযোগ ঠিক ততটুকুই পায় এই রেখার প্রত্যেকটি বিন্দু থেকে, আর এ ব্যক্তি A1 এর থেকে যেহেতু A2-তে গিয়েছে সুতরাং এ ব্যক্তি উচ্চতর নিরপেক্ষ রেখায় যাওয়ার ফলে তার তৃপ্তি বেড়েছে। তার মানে E0 বিন্দুতে এ এবং বি দুজনেই 10 টাকার সমান উপযোগ পায়, কিন্তু E1 বিন্দুতে এ পায় 20 টাকার সমান উপযোগ, বি পায় 10 টাকার সমান উপযোগ। তার মানে হলো যে E0 থেকে E1 বন্টন ব্যবস্থাটি ভালো বা কল্যাণকর বা উচ্চতর কল্যাণ প্রকাশ করছে। অর্থাৎ বি ব্যক্তি উপযোগ স্থির রেখে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। অধ্যাপক প্যারেটো বলেছেন যে উনি কল্যাণ অর্থনীতি, আমরা জানি অর্থনীতির একটি দিক রয়েছে যেটি কল্যাণ অর্থনীতি বলে আলোচিত। তো কল্যাণ অর্থনীতির একজন অধ্যাপক প্যারেটো উনি বলেছেন যে সেই বন্টনই হলো কল্যাণকর বন্টন যে বন্টনে কারো ক্ষতি না করে অন্তত একজনের কল্যাণ বৃদ্ধি পায়। তাহলে প্যারেটোর মত অনুযায়ী E0 থেকে E1 বন্টন ব্যবস্থাটি উত্তম। তাহলে সরকারকে বা সমাজকে
কি করতে হবে, নির্ধারণ করতে হবে যে কারোর ক্ষতি না করে বা কারোর উপযোগ না কমিয়ে বা কারোর কল্যাণ না কমিয়ে অন্তত আরেকজনের কল্যাণ যদি বাড়ানো যায় কোনো একটি নতুন বন্টন ব্যবস্থায়, তাহলে সেটিই হবে অর্থনীতির জন্য মঙ্গলজনক। এটি আমরা এই বক্স ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পেলাম। এখন আমরা দেখব 4 নাম্বার কর্মপর্যায়, সেটি হলো ভোগ। ঠিক আছে, ভোগ কি জিনিস? মানুষের সব কিছুর মূল লক্ষ্যই কিন্তু ভোগ করা। যত কর্মকাণ্ড আমরা চালাচ্ছি প্রত্যেকের মূল লক্ষ্য ভোগ। ভোগ কাকে বলে? ভোগ হলো ব্যবহারের মাধ্যমে কোনো বস্তু বা সেবার উপযোগ নিঃশেষ করাকে বলে ভোগ। যেমন তুমি একটি কলম লিখতে লিখতে যদি শেষ করো, তাহলে সেই কলমটি ভোগ করা হলো। বা একটি জামা তুমি পরতে পরতে এটি একদম পুরনো হয়ে গেল, ছিঁড়ে গেল, তার মানে ব্যবহার করেছো কি জামাটির উপযোগ। তাহলে উপযোগ ব্যবহারের মাধ্যমে উপযোগ ব্যবহার করতে করতে যখন নিঃশেষ হয়, তখন তাকে বলা হয় ভোগ করা হয়েছে। আচ্ছা, এখন এই ভোগ সমাজে যে হবে, সেখানেও কিন্তু একটি বিষয় রয়েছে। সেটি একদিকে উৎপাদকের বিষয়, আরেকটি ভোক্তার বিষয়। ঠিক আছে, এই দুইটি বিষয় যখন একসাথে সমতা লাভ করে, তখন আমরা বলি সমাজে একটি কাম্য অবস্থা বিরাজ করছে। উৎপাদনকারীর দিক থেকেও কাম্য, ভোক্তার দিক থেকেও কাম্য। সেটি আমরা একটু এক্সপ্লেন করি এইভাবে। দেখো, আচ্ছা দেখি তোমাদের কি অবস্থা, তোমরা কে কি। আচ্ছা, চিত্রটা আরেকবার বোঝানোর জন্য অনেকেই বলেছো। ঠিক আছে, আমি সবগুলো শেষ করে আবার সবগুলো চিত্র আরেকবার বোঝাবো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। অর্থনীতি আসলে কঠিন না। তোমরা মনে করছো কঠিন, কঠিন মনে করলেই কঠিন, না হলে সহজই আছে। এখন চিত্র যেই জায়গাটায় সমস্যা, সেটা আমি তোমাদেরকে আবার বলবো। কোন চিত্রটা সেটাও তোমরা স্পেসিফিক আমাকে জানাও। তাহলে তোমরা কি উৎপাদনের এই চিত্র বোঝো নাই, নাকি বিনিময়ের এটি বোঝো নাই, নাকি বন্টনের এটি, না ভোগের এটি? ভোগের এটি তো আমি পড়াইনি, এখন পড়াবো। আচ্ছা, ভোগের এই চিত্রটি তোমাদের কাছে মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন না। সেটি হলো, আমরা সমাজের সর্বাধিক কল্যাণ কিভাবে হবে আমরা বলছি যে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে যদি দক্ষতা অর্জিত হয়, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রেও দক্ষতা অর্জিত হতে হবে, ভোগের ক্ষেত্রেও দক্ষতা অর্জিত হতে হবে। এটা বলতে কি বোঝায়? দক্ষতা বলতে এখানে কি বোঝায়? দক্ষতা বলতে বোঝায় যে উৎপাদনও একদম হাইয়েস্ট প্রোডাকশন হচ্ছে সবচেয়ে কম খরচে, সেটিকে বলা হয় উৎপাদনের দক্ষতা। আর একজন ভোক্তা যখন সে হাইয়েস্ট তার তৃপ্তি লাভ করে একটি নির্দিষ্ট খরচের মধ্যে, তখন তার ভোগের ক্ষেত্রেও দক্ষতা অর্জিত হয়েছে বলে আমরা বুঝে নেই। এটি অর্থনীতির একটি ভাষা। আচ্ছা, এখন এখানে একটি চিত্র আমি ব্যবহার করেছি, তোমরা দেখো। সেটি হলো যে এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটিতে এই রেখাটি, অতএব এটা ভয় পাবার কিছু নাই। এবি হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? যে তোমার দেশের সমস্ত সম্পদকে তুমি কাজে লাগিয়ে তুমি ও এ অথবা ও বি পরিমাণ অথবা এই রেখার উপরস্থিত যে কোনো একটি বিন্দুতে উৎপাদন করতে পারো। সাথে আমরা নিয়ে এসেছি সিডি, একটি, এটা হলো ব্যয় রেখা, অর্থাৎ বাজেট রেখা বা ব্যয় রেখা। প্রত্যেকটা মানুষের একটা বাজেট রয়েছে, সেই বাজেটের মধ্যেই তাকে উৎপাদন করতে হয়, সেই বাজেটের মধ্যেই তাকে ভোগ করতে হয়। তাহলে সিডিকে আমরা ব্যয় রেখা বা বাজেট রেখা বললাম। তাহলে এই সিডি রেখাটি একটি
দেখো এদিকে ওয়াই অক্ষের দিকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে, এটা এদিকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে। এর অর্থ হচ্ছে যে এখানে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যয়কে বোঝানো হচ্ছে। এখন এই উৎপাদনকারী যখন এই ই বিন্দুতে উৎপাদন করছে, তার মানে সে ওয়াই অক্ষ এতটুকু, অর্থাৎ আমি লিখি তাহলে বুঝতে পারবে, ওএম পরিমাণ ওয়াই এবং ওএন পরিমাণ এক্স দ্রব্য সে উৎপাদন করছে, ঠিক আছে। এবং বাজেট রেখাকে যেহেতু ই বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে সে তার সর্বাধিক উৎপাদন করতে পেরেছে বলে আমরা ধরে নিব, কারণ বাজেট রেখাটাকে আমরা ফিক্সড রেখেছি। আচ্ছা, এরপরে আবার এখানে নিয়ে এসেছি ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। এই যে এখানে নিরপেক্ষ রেখা বুঝালাম, এই নিরপেক্ষ রেখা এখানে নিয়ে আসছি। এই নিরপেক্ষ রেখার এই যে উত্তল অংশটি আবার সিডি রেখাকে টাচ করেছে, এটির অর্থ হচ্ছে যে এই বিন্দুতে তার তৃপ্তি সর্বোচ্চ, অর্থাৎ সে সর্বাধিক তৃপ্তি বা সর্বাধিক উপযোগ সে পাচ্ছে। তাহলে ভোক্তা হিসেবে সে সর্বোচ্চ উপযোগ এখানে পাচ্ছে, আবার উৎপাদনকারী হিসেবেও সে সবচেয়ে কম খরচে ম্যাক্সিমাম এতটুকু উৎপাদন করতে পারছে। সুতরাং দুই দিক থেকেই তাদের দক্ষতা অর্জিত হয়েছে। তাই এখানেই একজন উৎপাদনকারী এবং ভোক্তা তার ভোগের পরিমাণ ও উৎপাদনের পরিমাণ নির্ধারণ করবে বলে আমরা ধরে নেব। আচ্ছা, এটি আমরা এখন আমি পুরো বিষয়টাকে আর একবার বলছি। তোমরা অনেকেই জানিয়েছো যে চিত্রটা বুঝো নাই, কিন্তু কোন চিত্রটা সেটা কিন্তু উল্লেখ করনি, ঠিক আছে। আচ্ছা, আমি আবার বলছি, আচ্ছা আমি আবার বলছি, অর্থনৈতিক সমস্যার সমাধানের 4টি কর্মপর্যায় রয়েছে: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। আচ্ছা, উৎপাদন বলতে আমরা বলেছি যে প্রকৃতি প্রদত্ত সম্পদের উপযোগের পরিবর্তন করে তাকে অভাব পূরণের উপযোগী করে গড়ে তোলাই উৎপাদন। উৎপাদন যত বেশি করা হবে, সমাজের মানুষের চাহিদা তত বেশি পূরণ করা সম্ভব হবে, এবং সেই জন্য এই কতটুকু আমরা উৎপাদন করব আমাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে, সেটিকে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে একটু দেখাচ্ছি যে আমার দেশের যে সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদ দিয়ে আমি যদি শুধু ওয়াই দ্রব্য বানাতে চাই তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য বানাতে পারবো, আর যদি এক্স দ্রব্য বানাতে চাই তাহলে ও বি পরিমাণ এক্স দ্রব্য বানাতে পারবো, অথবা এক্স ও ওয়াই এর কম্বিনেশন আমি যদি বানাতে চাই তাহলে এই রেখার উপরের যে কোনো বিন্দুতে বানাতে পারবো। আমি যদি ওয়াই বেশি বানাতে চাই তাহলে এদিকের বিন্দু নির্বাচন করব, যদি ওয়াই বেশি চাই তাহলে এদিকের সি বিন্দু নির্বাচন করব, যদি এক্স বেশি চাই তাহলে এদিকের ডি বিন্দু নির্বাচন করব, যদি এক্স ও ওয়াই সমান সমান চাই তাহলে এরকম ই বিন্দুতে আমরা নির্বাচন করব, অর্থাৎ এতটুকু ওয়াই এবং এতটুকু এক্স আমরা বানাবো, অর্থাৎ এক্স এবং ওয়াই সমান সমান বানাবো, ঠিক আছে। এটি হলো প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রতে আমরা বলেছি যে বিনিময়। উৎপাদন করলেই সমস্যার সমাধান হবে না, কারণ আমি একা আমার প্রয়োজনীয় সব জিনিস উৎপাদন করতে পারি না, আমি শুধু অর্থনীতি পড়াতে পারি। তাহলে আমার তো দরকার ডাক্তারের সেবা, আমার দরকার উকিলের সেবা, আমার দরকার ড্রাইভারের সেবা। তাহলে এই এতগুলো সার্ভিস আমাকে পেতে হলে আমাকে কি করতে হবে, আমি যেটি পারি সেটি আমি বেশি করে উৎপাদন করব, এবং যেহেতু আধুনিক কালে অর্থ আবিষ্কার হয়েছে, তাহলে অর্থের মাধ্যমে আমি এটি বিনিময় করে আমার শ্রমটা বা আমার কাজটাকে আমি বিনিময় করব, করে সেই অর্থ দিয়ে আমি আবার বাকি যেগুলো আমার নেই, যেগুলো আমার প্রয়োজন, তাদের সাথে আমি বিনিময় করব। এই বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে থাকি। এটি কর্মপর্যায়ের সেকেন্ড পার্ট, ঠিক আছে। সেই হিসাবে আমরা একটি দেশের বেলায় যদি বিবেচনা করি তাহলে বলবো যে দুটি উৎপাদন সম্ভাবনা রেখা নিয়েছি। উৎপাদন সম্ভাবনা রেখা এরকম হয়, এরকমও হয়, না হওয়ার কোনো কারণ নাই। তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা, এই এবি উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বোঝানো হচ্ছে যে এ দেশটি পাট উৎপাদনে বেশি পারদর্শী। দেখো এখানে 50 মণ পাট উৎপাদন করতে পারে, কিন্তু সে যদি পাট না করে ধান করে তাহলে সে 20 মণ ধান উৎপাদন করতে পারে। আর বি দেশের পিপিসি দিয়ে বোঝা যাচ্ছে যে সে 20 মণ পাট অথবা 50 মণ ধান পারে। তাহলে আমরা অবভিয়াসলি বলবো এ দেশ পাট উৎপাদন করবে এবং বি দেশ ধান উৎপাদন করবে, করে তারা দুজনের মধ্যে বিনিময়
করবে বা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে করতে পারে, অথবা দেশের ভিতরে হলে অভ্যন্তরীণ বাণিজ্য হবে, রাষ্ট্রীয় পর্যায়ে হলে আন্তর্জাতিক পর্যায়ে হলে আন্তর্জাতিক বাণিজ্য হবে। এইভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ তার অন্য দেশ থেকে প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারে, নিজের দেশে বেশি জিনিস যেটা পারে সেটা বেশি বানিয়ে। এটি হলো আমাদের বিনিময় ব্যবস্থা বা বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরে 3 নম্বরে রয়েছে বন্টন। আমরা বলছি যে বন্টন যদি সুষম না হয় তাহলে একটি সমাজে ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। তো উৎপাদনের ক্ষেত্রে কারা উৎপাদন কাজে নিয়োজিত? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে যা কিছু উৎপাদন হচ্ছে ভূমির মালিক পাবে, শ্রমের মালিক পাবে, ভূমির মালিক পাবে খাজনা, শ্রমের মালিক পাবে মজুরি, মূলধনের মালিক পাবে সুদ, সংগঠক পাবে মুনাফা। তাহলে এই 4 জনের ভিতরে উৎপাদিত টাকাগুলো ভাগ হবে। তাহলে এই ভাগের ক্ষেত্রে যদি দেখা যায় যে জমির মালিক বেশি পাচ্ছে তাহলে বাকি 3 জন কম পাবে, অথবা শ্রমিক বেশি পাচ্ছে তাহলে বাকি 3 জন কম পাবে। এইভাবে হলে দেখা যাবে যে সমাজে অসম ব্যবস্থা চালু হবে। সেই কারণে বন্টন ব্যবস্থাটা অত্যন্ত জরুরি একটি বিষয়, যে একটি রাষ্ট্র সমান তালে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা প্যারেটোর কল্যাণ অর্থনীতির একজন অর্থনীতিবিদ, প্যারেটোর মতবাদ হলো এটি যে সেই বন্টনই হলো কল্যাণকর বন্টন বা উত্তম বন্টন ব্যবস্থা, যদি একজনের ক্ষতি না করে অন্তত আরেকজনের কল্যাণ বৃদ্ধি করা যায়। সেটি বোঝাতে গিয়ে আমরা এই প্যারেটো যেরকম চিত্র ব্যবহার করেছেন আমরা সেই চিত্রটি ব্যবহার করেছি। এখানে আসলে ভয় পাবার কিছু নাই। এখানে 2 জন ব্যক্তিকে আমরা 2 দিক থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আবার বলছি, দেখো, OX এবং OY অক্ষে এ ব্যক্তির X এবং Y দ্রব্য পরিমাপ করছি। এ ব্যক্তি X এবং Y দ্রব্য পেয়ে কতটুকু তৃপ্তি পাচ্ছে সেটি প্রকাশ করার জন্য আমরা একটি রেখা ব্যবহার করেছি যার নাম নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখার অর্থ হলো এই রেখার প্রত্যেকটি বিন্দুতে বা বিন্দু অনুযায়ী এ ব্যক্তি X এবং Y দ্রব্য যতটুকুই পাক না কেন সে এই রেখার প্রত্যেকটি বিন্দুতে সে নিরপেক্ষ, অর্থাৎ এই রেখার প্রত্যেকটি বিন্দুতে সে সমপরিমাণ উপযোগ পায়। ঠিক আছে? এই জন্য এই রেখার প্রতিটি বিন্দুতে সে নিরপেক্ষ। A1 নিরপেক্ষ রেখার চাইতে A2 নিরপেক্ষ রেখা উপরে রয়েছে এবং নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতর নিরপেক্ষ রেখা নিম্নতর নিরপেক্ষ রেখার চেয়ে বেশি উপযোগ প্রকাশ করে। তাহলে এটি গেল এ ব্যক্তির বেলায়। ওই দিক থেকে বি ব্যক্তি বসে আছে। বি ব্যক্তির X দ্রব্য OX অক্ষে, OX1 অক্ষে এবং OY1 অক্ষে Y দ্রব্য পরিমাপ করা হচ্ছে। ঠিক তেমনিভাবে তার নিরপেক্ষ রেখাও হচ্ছে B1। আমি এখানে B2 B3 আঁকতে পারতাম, আঁকিনি, যে জিনিসটা আরও ক্লামজি হয়ে যাবে। এখন কথা হচ্ছে A1 নিরপেক্ষ রেখায় যদি মনে করি A1 নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে এ ব্যক্তি 10 টাকার সমান উপযোগ পায়, X এবং Y পেয়ে ধরে নিলাম সে 10 টাকার সমান উপযোগ পায়, এবং A2তে সে 20 টাকার সমান উপযোগ পায়, তাহলে এ ব্যক্তি সবসময় চাবে তাকে উচ্চতর নিরপেক্ষ রেখা অনুযায়ী X এবং Y দ্রব্য দেওয়া হোক। ওই দিক থেকে কিন্তু বি ব্যক্তি বসে আছে। বি ব্যক্তি B1 নিরপেক্ষ রেখায় ধরে নেই সেও 10 টাকার সমান উপযোগ পায়। তাহলে এই যে E0 বিন্দুটি, এই ছেদ বিন্দুটিকে আমরা নাম দিয়েছি E0। এই E0 বিন্দুতে তাহলে এ ব্যক্তিও 10 টাকার সমান উপযোগ পায়, বি ব্যক্তিও 10 টাকার সমান উপযোগ পায়। কিন্তু এই E1 যে একটি ছেদ বিন্দু বা স্পর্শ বিন্দু, যেখানে এ ব্যক্তির A2 নিরপেক্ষ রেখা কিন্তু বি ব্যক্তির B1 নিরপেক্ষ রেখা কার্যকর। সুতরাং এই E1 স্পর্শ বিন্দুতে এ ব্যক্তি 20 টাকার সমান উপযোগ পায়, কিন্তু বি ব্যক্তি যেহেতু B1 নিরপেক্ষ রেখা অবস্থান করছে সুতরাং সে 10 টাকার সমান উপযোগ পায়। তাহলে E1 বন্টন ব্যবস্থাটি E0 বন্টন ব্যবস্থার চাইতে উত্তম প্যারেটোর মতে। কেন? কারণ E0 বিন্দুতে A1 এ ব্যক্তি এবং বি ব্যক্তি সমান পায়, কিন্তু E1 বিন্দুতে এ ব্যক্তি বেশি উপযোগ পাচ্ছে বিকে স্থির রেখেও।
সেই কারণে আমরা বলবো যে E0 থেকে E1 বন্টন ব্যবস্থাটি কল্যাণজনক বন্টন ব্যবস্থা, অর্থাৎ এটি অধিকতর কল্যাণ নির্দেশ করছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটি দেখব সেটি হলো যে ভোগ। ভোগ ব্যবহারের মাধ্যমে কোনো বস্তু বা সেবার উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। অর্থাৎ আমরা যা কিছু জিনিস ব্যবহার করছি আসলে এটির উপযোগ ব্যবহার করছি, এটির ভিতরে যে অভাব পূরণ করার ক্ষমতা বা গুণ তাকেই কিন্তু আমরা উপযোগ বলি। তাহলে এই উপযোগ আমরা ব্যবহার করতে করতে সেই জিনিসটি যদি শেষ হয় তাহলে আমরা বলবো সেই দ্রব্যটি আমরা কমপ্লিট ভোগ করেছি। এখন এই ভোগের উদ্দেশ্যেই আমাদের এই উৎপাদন, বিনিময়, বন্টন কার্যক্রমগুলো চলছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের মূল লক্ষ্য ভোগ। মূল লক্ষ্য কি? ভোগ। আচ্ছা, এখন এই ভোগের ক্ষেত্রে আমরা যেই জিনিসটি দেখতে পাই সেটি হলো যে সমাজে আমরা দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে এবি উৎপাদন সম্ভাবনা রেখা, এটি দিয়ে আমরা বলি যে একটি দেশ কতটুকু উৎপাদন করতে পারে এক্স এবং ওয়াই দ্রব্য। ঠিক আছে, এটির সাথে আমরা এখানে সিডি একটি বাজেট রেখা নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? এনেছি যে একজন উৎপাদনকারী তার বাজেটের মধ্যে থেকে সে ম্যাক্সিমাম কতটুকু উৎপাদন করতে পারে সেটি দেখার জন্য। এখন ই বিন্দুতে টাচ করেছে এবি উৎপাদন সম্ভাবনা রেখা এবং সিডি রেখা। এর ফলে এই ই বিন্দুতেই একজন উৎপাদনকারী আমরা বলবো তার মানে সর্বোচ্চ দক্ষতা দিয়ে সে উৎপাদন করতে পেরেছে। আমরা বলবো যে এক্স এবং ওয়াই দ্রব্য সে সবচেয়ে বেশি বানাতে পেরেছে তার বাজেটের মধ্যে। কোন বিন্দুতে? ই বিন্দু অনুযায়ী। তার মানে উৎপাদনকারী তার দক্ষতা অর্জন করেছে ই বিন্দুতে। তাহলে সবচেয়ে বেশি উৎপাদন হলো, তাহলে ভোগ মানুষ সবচেয়ে বেশি করতে পারবে। এখন আবার ক্রেতা বা ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমরা যদি এখানে নিরপেক্ষ রেখাকে নিয়ে আসি তাহলে এই নিরপেক্ষ রেখাটিও দেখা যাচ্ছে এই আইসি হচ্ছে ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখাটিও এই একই বাজেট রেখাকে ই বিন্দুতেই স্পর্শ করেছে। তার মানে ই বিন্দুতেই সে সবচেয়ে বেশি তৃপ্তি পাচ্ছে, অর্থাৎ তার ভোগ দক্ষভাবে সে করতে পেরেছে। এখন আমরা বলছি যে সমাজের কল্যাণ সর্বাধিক করতে হলে, সমাজের কল্যাণ সর্বাধিক করতে হলে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। দেখো, আমরা কিন্তু প্রথমে মনে করেছি ভোগ করাই আমাদের মূল লক্ষ্য। সেটি যদি শুধু বলি তাহলে কিন্তু একটি বিষয়কে আসলে আমরা আমাদের দৃষ্টিতে আনতেছি। কিন্তু যদি আমরা উৎপাদন এবং ভোগ দুইটির বেলায় যদি বলি যে দক্ষতা অর্জিত হয়েছে, তাহলেই একমাত্র আমরা বলতে পারবো সমাজের কল্যাণ নিশ্চিত হয়েছে। কেননা উৎপাদনকারী তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে যদি উৎপাদন করতে পারে তাহলে সে ম্যাক্সিমাম উৎপাদন করবে, এবং সেই একই বাজেটের মধ্যে যদি একজন ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি লাভ করে তাহলে আমরা বলবো উৎপাদনকারী এবং ভোক্তা দুজনেরই দক্ষতা অর্জিত হয়েছে। উৎপাদনের দক্ষতা অর্জিত হয়েছে, ভোগের ক্ষেত্রেও দক্ষতা অর্জিত হয়েছে। এবং সম্পদের কাম্য ব্যবহার হলে উৎপাদনে দক্ষতা বৃদ্ধি পায়, অপরদিকে উৎপাদিত দ্রব্য সামগ্রীর সুষ্ঠু বন্টন হলে ভোগের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হয়। এই দুটি কথা মনে রাখবে যে উৎপাদনের ক্ষেত্রে সম্পদের কাম্য ব্যবহার হলে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায়, আর উৎপাদিত দ্রব্য সামগ্রীর সুষ্ঠু বন্টন হলে ভোগের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হয়। এই ই বিন্দুতে উৎপাদনকারীর দক্ষতা অর্জিত হয়েছে এবং ভোক্তার দক্ষতা অর্জিত হয়েছে। এখানে দুজনেই এই ওয়াই পাচ্ছে ওএম পরিমাণ এবং ওএন পরিমাণ এক্স পাচ্ছে। ঠিক আছে, এখন এই হলো আমাদের মোটামুটিভাবে 4টি কর্মপর্যায়। এখানে কনক্লুশনে আমরা একটি কথা বলতে পারি যে এই 4টি কর্মপর্যায় বিচ্ছিন্ন কোনো প্রক্রিয়া নয়,
অর্থাৎ উৎপাদনকে আলাদাভাবে ভাবা যাবে না, বিনিময়কে আলাদাভাবে ভাবা যাবে না, বরং এই 4টি কর্মপর্যায় মিলেই সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ অর্থনীতিতে এই 4টি কর্মপর্যায়ের মাধ্যমেই পুরো অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটে। তাহলে বুঝতে পারলে অর্থনৈতিক সমস্যার সমাধানের 4টি কর্মপর্যায়। তো এই পর্যন্তই আমরা আজকে পড়া শেষ করি। নেক্সট আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে পড়ব। কোন সমাজে কী ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায় সেগুলো আমরা জানব। এবং সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।